আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। এবার আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে, এবার একটু এর পলিটিক্যাল ইম্প্যাক্ট, পলিটিক্যালও বলা ঠিক নয়, বলা যায় পলিটিক্যাল অ্যাফেয়ার্সের যে ইকোনমি তার উপরে এর ইম্প্যাক্ট নিয়ে আমরা একটু আলোচনা করি। বিশ্বনাথবাবু, আপনার কি মনে হয় যে ইউপি ইলেকশন, পাঞ্জাব ইলেকশন, এই ইলেকশনে এই ঘোষণার পর, এবং ইনফ্যাক্ট রাত 12টা কেটে গেছে, এই টাকার নোট অচল হয়ে গেছে, যদিও ব্যাংকে ফেলা যাবে, কিন্তু এমনি আপনি দিয়ে কাউকে কোনো কাজ করাতে গেলে সে বাঁকা চোখে দেখবে, অন্তত পরিমাণে বেশি হলে তো দেখবেই। কালকের ডিসিশনটার উপরে আমি আলোচনার শুরুতেই বলছিলাম তিনটে শ্যাডো আমার মনে হয়েছিল। প্রথমটা আমি সমর্থন করেছি, দ্বিতীয়টা হলো যে এই উদ্যোগটাকে কার্যকারী করতে হলে নরেন্দ্র মোদীকে ইনস্টিটিউশনাল যে উদ্যোগগুলো, ধরো লোকায়ুক্ত কেন নয়, মানে ইউপিএ 2 সরকার পাশ করলো অথচ লোকায়ুক্ত নরেন্দ্র মোদী আজও চালু করলো না কেন? সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন অকাজু কেন? কেন আদালতের বিচারক নেই? আমি বলছি এগুলো এভরিডে বিষয়। এই যে 5টা রাজ্যের নির্বাচন, এটা একটা দ্বিতীয় নির্বাচনে আপনি তো বলেন যে ব্ল্যাক মানির প্রচুর ব্যবহার হয় নির্বাচনে, বুথ দখল যারা করছে তাদেরকে পেমেন্ট করা হচ্ছে, অস্ত্রশস্ত্র কেনা হচ্ছে, যেগুলো বিস্ফোরক ব্যবহার করা হচ্ছে নির্বাচন। সত্যি বলতে কি, মানে টাকার উপর লাগাম ইলেকশন কমিশনের মিনিমাম লেভেলে নেই। তার না আছে এই সিদ্ধান্তে কি হবে, তার না আছে মেকানিজম। না, সবটা হবে না, কিন্তু এই মুহূর্তে আমি বলছি এই উত্তরপ্রদেশে বা এই যে 5টা রাজ্যের নির্বাচন কিছুটা অঙ্কুশ হবে, কিন্তু এই মানে মানি যেভাবে ব্যবহার হয়, অর্থ যেভাবে ইলেকশনে ব্যবহার হয়, ইল্লিগাল অর্থ, সেইটাকে বন্ধ করতে গেলে ইলেকশন কমিশনের মানে আইনের সংশোধন যেমন দরকার, ইলেকশন কমিশনকে আরও শক্তিশালী করতে হবে। কিছুটা কেন বলছেন আপনি? কেন বলছি জানো তো, ইলেকশন কমিশনের সদিচ্ছা থাকলেও না, ওই রাজ্য সরকারের আধিকারিকদের দ্বারা ইমপ্লিমেন্ট করতে হয়। আমি অধিকাংশ রাজ্য সরকারের আধিকারিক সাধারণ বুদ্ধিতে অসন্তুষ্ট করতে চায় না। আমি সাধারণ বুদ্ধিতে বুঝি, বাহুবলীদের ব্যবহার করা হয়, বুথ দখল করা হয়, তাদেরকে পেমেন্ট করা হবে। তো এই 500 টাকার নোটে, এই 1000 টাকার নোটে তারা পেমেন্ট নেবে এবং তারা সেই টাকা নিয়ে গিয়ে আবার ব্যাংকে ভাঙাবে না। আমি প্রথমেই বলছি এই উদ্যোগের মাধ্যমে আগামী যে 5টা রাজ্যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন, সেখানে কিছুটা লাগাম হবেই, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। ইতিমধ্যেই বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলগুলো যে প্রতিক্রিয়া দিচ্ছে, তাতে তারা জানাচ্ছে যে নির্বাচনে কি করে খরচা তারা বার করবে, অর্থাৎ খরচা কোথা থেকে পাবে সেটাই তাদের কাছে চ্যালেঞ্জ। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদপত্রে সেটা তুমি পেয়েছো। কিছুটা হবে, কিন্তু তুমি যেটা মূল প্রশ্ন তুলছো যে ইলেকশনে মানি পাওয়ার যদি কমাতে হয়, তাহলে এই উদ্যোগটা যথেষ্ট নয়। ইলেকশন কমিশনকে যতক্ষণ না তুমি সংস্কার করছো এবং রাজ্যের ইলেকশনের যে মেশিনারি ইলেকশন কমিশনের হাতে। বেশ, সদরূপ আপনার কি মনে হয় যে কিছুটা হলেও লাগাম পরানো যাবে ইল্লিগাল ট্রানজ্যাকশন ইলেকশনের জন্য? বাহুবলীদের পেমেন্ট করা, বিস্ফোরক জোগাড় করা, অস্ত্র কেনা, তার জন্য যে কালো টাকার ব্যবহার, সেটা কি থামানো যাবে? বারবার করে বলছি যে এই বাহুবলীদের পেমেন্ট করা ছেড়ে দিন, আপনি একটা গ্রাসরুট লেভেলের ব্যাপার, কিন্তু এই বিস্ফোরক কেনা, অস্ত্র জোগানো, এর বাইরে আলাদা করে টাকার ইনফ্লেক্স, এগুলো একটা এত বড় একটা এস্টাবলিশ মেশিনারি না। এটা প্রচারে পর্যন্ত যার হিসাব কমিশনকে দিতে হয়, সেখানে পর্যন্ত ফাঁক দিয়ে কালো টাকার ব্যবহার। কমিশনকে যে প্রচারের হিসেব দিতে হয়, সেই হিসেব যদি ট্রান্সপারেন্টলি নেওয়ার মতো উদ্যোগ ইলেকশন কমিশনার থাকতো, তাহলে এরকম কোনো কিছুরই দরকার হতো না, এমনি ইলেকশন ট্রান্সপারেন্ট হতো, যেটা স্যারও বললেন। আমি আপনাকে একটা কথা বলছি, আপনি যদি এর মাধ্যমে দেখুন ইলেকশনে রাজনৈতিকভাবে এর কি প্রভাব পড়বে কি না পড়বে জিজ্ঞেস করেন, তাহলে আমি বলবো এখানে আমারও বলার কিছু নেই, কৃষ্ণদারও বলার কিছু নেই, সুমনদারও কিছু বলার নেই। গতকাল নরেন্দ্র মোদী বলে দিয়েছেন এই মেজারটা নেওয়ার পরে যে এর ফলে দেশের মানুষের কিন্তু এখন খুব অসুবিধা হবে, এটা আপনারা একটু মানিয়ে নিন। এবার মানুষের অসুবিধা হলে যারা অসুবিধা করলেন তাদেরকে মানুষ বেশি করে ভোট দেন নাকি একটু কম ভোট দেন, এটা আমরা এতদিন দেখে এসেছি, এবার দেখি অন্য কিছু। কিন্তু তার মানে ইলেকশনের মেকানিজমে কালো টাকার ব্যবহার বন্ধ হবে কি হবে না, এই নিয়ে কোনো স্পষ্ট মতামত? ইলেকশনের মেকানিজমে কালো টাকার ব্যবহার একমাত্র তখনই বন্ধ হবে যখন আমাদের দেশে ইলেকশন রিফর্মস হবে, এবং ইলেকশন রিফর্মস একটা, এটা আপনি 5 মিনিটের পরিসরে আলোচনা করতে পারবেন না, এটা আলাদা একটা আলোচনার বিষয়, সেইটা ছাড়া আপনি করতে পারবেন না। আপনাকে মনে হয় যে ইলেকশনে কালো টাকার ব্যবহার এর ফলে আটকানো যাবে? না, কালো টাকার ব্যবহারে আটকানো যাবে, কতটা যাবে সেই নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত থাকতে পারে, কিন্তু আমার একটা অন্য প্রশ্ন, আপনার কাছে কি ইলেকশনে কালো টাকার ব্যবহার, মানি পাওয়ার, মাসেলটা পুরোপুরি রাজ্য পুলিশ প্রশাসনের উপর থাকে, মানি পাওয়ারটা কাটেল করার জন্যে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, সেটা কি কোনো রাজনৈতিক ব্যক্তি কিংবা দল যে দুর্নীতিপরায়ণ তার থেকে কি এইরকম একটা ব্যবস্থা নেওয়া সম্ভব, নাকি যে সৎ সে এইরকম একটা ডিসিশন নিতে পারে? যে দুর্নীতিপরায়ণ তার পক্ষে নেওয়া সম্ভব, কারণ সে ওই 95% দুর্নীতিবাসকে প্রোটেক্ট করছে।
পরিষ্কার বললাম আপনি এমন একটা ব্যবস্থা নিয়েছেন যার ফলে বিজয় মাল্যা, ললিত মোদি, আপনি কথাটা ঘুরিয়ে দিলেন, দুর্নীতি বলছেন, আপনি কথাটা ঘুরিয়ে দিলেন। একটা কথা বারবার বলছে যে 95% বাইরে অরুণ কুমার বলে এক ভদ্রলোক সারা জীবন দিয়েছেন জেএনইউ, জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে পড়েন, তার সারা জীবনের কাজ হচ্ছে ব্ল্যাক ইনকাম দিয়ে। তিনি দেখিয়েছেন ভারতবর্ষের ভেতরে প্রচুর এখন যে পরিমাণ সেটা প্রায় 40% জিডিপি, সুতরাং 95% পুরোটা রয়েছে। এইটা কিন্তু চ্যালেঞ্জ। এইটা নরেন্দ্র মোদী তথ্য ছিল, কিন্তু অজিত বাবু আমি আরেকটা ফোকাসে থাকার চেষ্টা করছি। এক এক সময় এক নরেন্দ্র মোদীর কথা বলবে, এটাই আমি ওনাকে ঠিক না, এটা ঠিক নয়। নরেন্দ্র মোদী যদি এটা মনে করেন, যে কথা উনি বারবার বলে এসেছেন, এটা ওনার গোপন কোনো ব্যাপার না, মানে তুমি ইলেকশনের আগেও বলেছেন বিদেশ থেকে ব্ল্যাক মানি এনে ভারতবর্ষের জনগণকে 15 লাখ টাকা করে দেব। আমি দেখুন, এটাকে আপনি হোলিস্টিকে, এই সরকার আসার সাথে সাথে সিট গঠন করেছিল, যে সিটের উপরে কংগ্রেস এবং ইউপিএ সরকার বসেছিল 2 বছর, এবং তারপরে বিদেশ থেকে প্রায় 4-4.5 হাজার কোটি টাকা ইতিমধ্যেই আনা হয়েছে। প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ভলান্টারি ডিসক্লোজার স্কিমের মাধ্যমে বেশ কিছু টাকা হয়েছে। লোকালি আপনাদের অসুবিধা হয়েছে বুঝতে পারছি, সিপিএম এর প্রচন্ড অসুবিধা হয়েছে, গরিব মানুষের পাশে সরকার দাঁড়িয়েছে, আজকে সরকার কাজ করছে, সিপিএম এর অসুবিধা হচ্ছে, সিপিএম এর পুরো ভাওতাবাদী ন্যারেটিভ আজকে 70 বছর পর কেড়ে নেওয়া হয়েছে। আপনি দেখুন, আজকে এটা প্রসেস, আপনাকে সিট গঠন থেকে জনগণ প্রকল্প পুরোটাই দেখতে হবে। প্লিজ কোঅপারেট, আই এম নট আস্কিং ইউ দিস। আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি তা হলো পলিটিক্যাল অ্যাফেয়ার্সে যে ব্ল্যাক ইকোনমি আছে সেটাকে আঘাত করা যাবে কিনা। একটা কথা এখানে, একাধিক পয়েন্ট এখানে উঠেছে। এক, যে সমস্ত ভলান্টারি ডিসক্লোজার হয়েছে তার মধ্যে কোনো পলিটিক্যাল লিডারের নাম নেই। তারপর পলিটিক্যাল লিডারদের কাছে কালো সেই লিস্টটা কি আপনার কাছে আছে? ভলান্টারি লিস্টটা কি আপনার কাছে আছে? এক্ষুনি দেখবে। না না, এক্ষুনি দেখবেন, আপনার কাছে আছে? আছে। আপনি জানা মুশকিল হলো। আরে আমরা এই পয়েন্টটাও আলোচনা নয়, আমাকে পয়েন্টটা তুলতে, গভর্নমেন্টের কোনো খবরই রাখো না, আমাকে পয়েন্টটা তুলতে দিন, আমাকে পয়েন্টটা আপনি জানেন না, আপনি জানেন না, আবার বলছি আপনি জানেন না, আপনি জানেন না। ওকে অ্যাজিউম যে পলিটিক্যাল লিডারের নাম নেই, আপনি জানেন না, পলিটিক্যাল লিডারের নাম নেই। এটা ব্যক্তিগত ব্যাপার নয়, ব্যক্তিগত চাপানোর ব্যাপার নয়। প্লিজ কোঅপারেট, অ্যালাউ মি টু আস্ক দি কোশ্চেন প্লিজ। আমি যেটা জানতে চাইছি, আমি ধরে নিচ্ছি এটা অ্যাজাম্পশন, কিন্তু এর পেছনে ভিত্তি আছে যে একজন পলিটিশিয়ানের নাম নেই। ওকে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমার আলোচনার বিষয় না, এখন আমি পলিটিক্সে থাকতে চাই। আরে নাম বলা হবে না, এটা একটা শর্ত ছিল। নির্বাচনের যে বিভিন্ন ভাবে নির্বাচনে আনঅ্যাকাউন্টেড মানি ব্যবহার হয়, এটা নিয়ে কোনো বিতর্ক নেই। সমস্ত রাজনৈতিক নেতারা করেন, অনেক সময় ইন্ডিভিজুয়াল লেভেলেও করেন, অনেক সময় পার্টি লেভেলেও হয়। 3, এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী একথা বলেছেন যে এই ধরনের যে পলিটিক্যাল আন্ডারকারেন্ট আছে, মানে ব্ল্যাক ইকোনমি আছে, সেটাকে তিনি কিছুটা হলেও এটা দিয়ে অ্যারেস্ট করতে চান। আমার প্রশ্ন হচ্ছে, অজিতবাবু, আপনি বিং অ্যান ইকোনমিস্ট, আপনার কি মনে হয় যে এই জন্য 2 ঘন্টার বেশি উনি সময়ও দেননি? কারণ পলিটিক্যাল লিডারদের তো শুধু মানি পাওয়ার থাকে না, অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারও থাকে। উনি ওটা অন্যতম কারণ হিসেবে এটাকে ব্যাখ্যা করেছেন। এর ফলে এই আগামী যে 5টা রাজ্যের নির্বাচন, তার মধ্যে গুরুত্বপূর্ণ ইউপি নির্বাচন, পাঞ্জাব হয়তো তার সেকেন্ড ইম্পর্টেন্ট, এই জায়গাগুলোতে এই পলিটিক্যাল যে ব্ল্যাক ইকোনমি সেটাকে অ্যারেস্ট করা সম্ভব হবে? মানে আমি প্রশ্নটা এইভাবে যদি তোমাকে করি, যে বিজেপিও তো একটা পার্টি, সেও তো ইউপির জন্য লড়ে যাচ্ছে, তাহলে রিস্কটা নিল। তার মানে দুটো পসিবিলিটি, এক হচ্ছে বিজেপি আদৌ এই ধরনের কারবারে জড়িত নয়, তাহলে এত বড় একটা রিস্ক নিল, অথবা বিজেপি রিস্কটা নিল উইথ দ্য হোপ যে এই চমকটা ইলেক্টোরেটদের মধ্যে একটা ক্রেডিবল। আর থার্ড অল্টারনেটিভ থেকে যাচ্ছে, সেটা হচ্ছে যে দে হ্যাভ অলরেডি টেকেন অল্টারনেটিভ মেজার্স, যেটাকে কিভাবে ট্যাকল করবে সেটা আমি মানে এই দুটো অবভিয়াস জিনিস আমার মনে হয় এটা এরা এখন তুমি এখন যেটা বলছো যে শতরূপে থার্ড অল্টারনেটিভ টু শতরূপে কথা অবজেক্টিভলি একটা কথা বলি। আমি আসছি সুমন বাবু, আপনার কি মনে হয় যে এই ধরনের বড় গুরুত্বপূর্ণ নির্বাচন, ইউপি ইলেকশন ইজ অফকোর্স ইম্পর্টেন্ট, এটা নিয়ে কোনো বিতর্ক নেই, এখানে ব্ল্যাক মানির যে একটা ট্রানজাকশন থাকে, পলিটিক্যাল ট্রানজাকশন, সেটা বন্ধ করা যাবে?
না, আপনার তো আসল জায়গা তো নির্বাচনী সংস্কার। এই নির্বাচনী সংস্কারের ব্যাপারে ভারতবর্ষের প্রধান রাজনৈতিক দলগুলো সহমত নয় তো। 2014 লোকসভা নির্বাচনের প্রাক্কালে 30 লক্ষ থেকে চলে গেল। না, আমি বলছি, এটাই বলছি যে আপনি 30 লক্ষ থেকে যখন 70 লক্ষে চলে গেল, একমাত্র তৃণমূল কংগ্রেস বাদ দিয়ে অন্য কোনো দল কিন্তু এই মানে টাকা বাড়িয়ে দেওয়ার কথা বলেনি। অর্থাৎ স্টেট ফান্ডিং এর যে দাবি এবং তার সঙ্গে এই যে বিপুল পরিমাণ টাকাটা মানে অথরাইজড ইনকামের টাকাটা প্রচুর পরিমাণে বেড়ে যাওয়া, এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং 2014 লোকসভা নির্বাচনে বিজেপি যেভাবে খরচ করেছে তার জন্য কিন্তু প্রচুর সমালোচনা হয়েছে, এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। আর এই সরকারের একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে যে কোনোভাবে নিজের সরকারের যে দোষ ত্রুটিগুলো সেগুলো সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয়। সে ধরুন পাঠানকোট উড়ি থেকে আজকে এই যে ফেক কারেন্সি, এই যে ফেক কারেন্সির কথা, না ফেক কারেন্সির কথাটা যে গতকাল প্রধানমন্ত্রী বললেন, এই ফেক কারেন্সিটাকে আমি আমার যে ইন্টারনাল সিকিউরিটি সিস্টেম সেটা যদি শক্তিশালী না হয় আমি ফেক কারেন্সিটাকে রুখতে পারবো না। আমি যেমন পাঠানকোট উড়ির হামলাটা যেমন আটকাতে পারবো না, আমি কিন্তু আমার দেশের যে নোটের যে সুরক্ষা সেই সুরক্ষাটা আমি করতে পারবো না। আমি সুরক্ষার দিকে মন দেবো না আমি একটা চমকের দিকে মন দেবো। আসলে যেটা দেখা যাচ্ছে যে সামগ্রিকভাবে একটা চমক, না এটা তো আবার দুদিন বাদে হবে, এটার মাধ্যমে কি একেবারে পুরোপুরি হারিয়ে যাচ্ছে। আমি জানতে চাইছি যে ইলেকশনে যে কালো টাকার লেনদেন চলে, না ইলেকশনে কালো টাকার লেনদেন যে কমার যে কথাটা, এটা তো স্টেট ফান্ডিং ছাড়া সম্ভব নয়। আপনি প্রত্যেকটা রাজনৈতিক দল যারা পলিটিক্যাল পার্টিগুলো ম্যাক্সিমাম তার ফান্ড রেজিং বলে যে আমার 20,000 টাকার কমে হয়েছে, ফান্ডিং টা যদি না চালু হয় আপনি কিন্তু কোনোভাবে ইলেকশনে এই বেআইনি টাকা খরচটাকে আপনি আটকাতে পারবেন না। কারণ আপনার ফেব্রুয়ারিতে ইলেকশন, 31শে মার্চ পর্যন্ত আপনি টাকা জমা দিতে পারবেন। রিজার্ভ ব্যাংকের বিভিন্ন কাউন্টারে এই 500 এবং 1000 টাকার নোট জমা দেওয়া যাবে। বলছিলেন যে এটা আমরা যেটা নিয়ে আলোচনা করছি না, এটা একেবারেই নির্বাচনে কালো টাকা ব্যবহার হবে কিনা এটা একেবারেই ইলেকটোরাল পলিসি এবং ইলেকটোরাল রিফর্ম সংক্রান্ত প্রশ্ন। আমাদের যেমন ধরো একটা কংক্রিট প্রস্তাব আছে যে ভারতবর্ষের প্রতিটা রাজনৈতিক দলকে যে কোনো স্তরের ইলেকশন কমিশন থেকে ফান্ড অ্যালট করে দিন বা তাদের প্রচারের দায়িত্ব সরকার থেকে নেওয়া। লিগ্যাল খরচ, সুতরাং এক্স্যাক্টলি লিগ্যাল খরচ, কিন্তু বোম কেনার খরচ তো দেওয়া হয় না। কিন্তু বোম তো লাগে ইলেকশন কমিশনের। এবার তুমি ধরো ইলেকশন কমিশনের যে তুমি এই যে অবজারভার তোমরা দেখো না, এই যে ইলেকশন কমিশন অবজারভার, আমরা অবজারভার বলতে খালি বুঝি যে খালি বুথে পোলিং এজেন্ট বসানোর ব্যাপারটা, তা তো নয়। একটা ইকোনমিক অবজারভার থাকে যার কাজ হচ্ছে এই তোমার এই টাকা পয়সা লিগ্যাল খরচ, আপনি পোস্টার লাগাচ্ছেন, ফেস্টুন লাগাচ্ছেন, এই সব মাইক নিয়ে প্রচারে বেরোচ্ছেন, সেগুলো নয়। আমি বুঝতে পারছি তুমি কি বলছো, লোকেদের থাকার ব্যবস্থা করছেন, আমি বুঝতে পারছি তুমি কি বলছো। তুমি বলছো একটা বোম কেনার জন্য খরচা করছি, কোনো আমি একটা কোনো এলাকায় গিয়ে বুথ দখলের জন্য খরচা করছি, এইগুলো ভয় দেখানোর জন্য খরচা করছি, এইগুলো সমস্ত কারণের জন্য বুঝতে পেরেছি। এই তুমি যে খরচাগুলোর কথা বলছো সমস্ত সেই অবজারভারের। না একটা জিনিস বলো, রিফর্ম করে যদি এই ধরনের কালো টাকার ব্যবহার তুলে দেওয়া যেত তাহলে ভারতবর্ষে অনেকদিন আগে কালো টাকা উঠে, মানে এইটা বুঝতে হবে। এটা কি এফেক্টিভ হবে না? এই যে সুবর্ণবাবু খুনের জন্য শাস্তি দিয়ে খুন বন্ধ করে দেওয়া যায়, কিন্তু আমরা একটা ফিজিবল পথের দিকে এগোচ্ছি। অনেকেই বলেছেন অনেকদিন আগে থেকে, এটা খালি তোমাদের আপনি আমাকে হায়ার করছেন আমার এই এলাকার এই 6টা বুথ, কেউ যেন অন্য কেউ ভোট দিতে না পারে, সমস্ত ব্যালটে আমার যেন ছাপ পড়ে, আপনি আমাকে পেমেন্ট করছেন। আমি তো এই 500 এই 1000-এর নোটে নেব না, কারণ আমি আরো 6টা ছেলেকে পুষি, তাদেরকে আমাকে পেমেন্ট করতে হবে, তারা এই 500 এই 1000-এর নোটে নেবে না। হ্যাঁ, তাহলে তো 2000-এর নোট তো ব্যাংক থেকে তুলতে হবে, সেই টাকাটা তো আর এইভাবে আসবে না, সে তো বালিশের তলা থেকে বার করতে পারবে না, সে তো গদির তলা থেকে। সুবর্ণবাবু, আমার মনে হয় যে আমরা শুধু বোধহয় আজকে আলোচনাটা ইউপি ইলেকশনের তো করছি না, আমরা এটা অনেক লার্জার ইস্যু করছি যে এটাতে কতটা লাভ হবে কি হবে না। উই আর ডিসকাসিং দ্যাট। ইয়েস, অন আ টেম্পোরারি মেজার এই ইলেকশনে আমার মনে হয় ইম্প্যাক্ট নিশ্চয়ই হবে। মানে এই ধরনের কালো টাকার ব্যবহার করে স্ট্রেট ফরওয়ার্ড অ্যানসার, কিন্তু শতরূপ এটা মানতে চাইছেন না। বিশ্বনাথবাবু বলছেন যে কিছুটা হবে কিন্তু পুরোটা হবে না। শতরূপ লড়ছে না, তাই ও মানছে না। 500 টাকা ঘুষ নিয়েছে, ঠিক আছে, গতকাল যে লোকটা 500 টাকা ঘুষ নিয়েছে তা তো সেই 500 টাকার নোটটা যে ব্যবহার করতে পারবে না, এইটা তো বোঝার জন্য কোনো রকেট সায়েন্স দরকার নেই, তো আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু এই কথাটাই বারবার বলা হচ্ছে, সে লোকটা 500 টাকায় ঘুষ নেবে না, আজকে সে 100 টাকার নোটে ঘুষ নেবে, 100 টাকায় আনতে 100 টাকার নোটে ঘুষ নেবে। এক্স্যাক্টলি এটাই তো আমি বলছি। সুতরাং এই মেজারটার ফলে ইলেকশনে কালো টাকার ব্যবহারটা বন্ধ হয়ে যাবে। এটা হচ্ছে যে শুরুতেই বললাম না, সব টাকা 100 টাকা নোটে কনভার্ট করতে হবে, কনভার্ট করে আইটা থাকে এটা আগে থেকে জানতে হবে। কালো টাকা যারা অন্য জায়গায় ইনভেস্ট করেছে এটা না সেই সম্পত্তি বা অন্য কিছু বড় দলগুলোকে কর্পোরেট হাউসগুলো ফিনান্স করে, ফলে মনে করো বিজেপি হোক, এসপি হোক, সমাজবাদী বহুজন সমাজ পার্টি হোক, তারা কর্পোরেট ঢঙে একটা টাকা পাবে। ছোট ছোট দল যেগুলো,
সেগুলো তো মূলত লোকাল লেভেলের মানি লন্ডার মানে জোগাড় করে, ইলিগাল জোগাড় করে, প্রমোটার ধরে। ছোট দলগুলো কিন্তু না বিশ্বনাথ দা, যেটা ফর্মাল যেটা দিয়েছিল বলছিল যে বড় বড় পলিটিক্যাল পার্টিগুলোর মেজর যারা ডোনার তারা কিন্তু ক্যাশ ডোনার। তো সেই ক্ষেত্রে যেই দলের এই ক্যাশ ডোনেশনের উপরে চাহিদা থাকবে সে কি করে বলবে? টাটা বিলা ওদের তো একটা কোটাই আছে। না কোটা আছে, কিন্তু সেখানে দ্যাট উইল অলসো বি অ্যাকাউন্টেবল। প্রশ্নটা সেখানে অ্যাকাউন্টেবলই হবে, এটা অ্যাকাউন্টেবল হবে। না আমি তোমায় বলছি, টাটা যে আমি নিজে জানি টাটা যে রাজনৈতিক দলগুলোকে করে টাকা দেয়, সেটা একটা রীতিমতন চেকে ট্রাস্ট ফান্ড থেকে যাচ্ছে, কিন্তু সবকটা যে কর্পোরেট যে একদম চেক কেটে দিচ্ছে বা কিছু দিচ্ছে সে কিন্তু রেকগনাইজ ফান্ডিং নেই। কিছুটা চেকে দিল, শতরূপদের যে অভিযোগ আদানির 20,000 কোটি টাকা ব্যাংক লোন আমি মুকুব করে দিচ্ছি, একেবারে এমনি তো দিচ্ছি না, তার থেকে তো 500 কোটি টাকা তাহলে ওকে ফান্ড করতে হবে আমার, সেই টাকাটা আসবে কিনা? উত্তরটা পেলাম না, বিজেপি এটা নিল কেন? তাহলে বিজেপি এই ঝুঁকিটা কেন নিল? সমাজবাদী পার্টিও তো লড়ে যাচ্ছে। না বিজেপিতে এই ধরনের টাকা ব্যবহার করে, কিষাণুকে প্রশ্ন করলে কিষাণু বলেন বিজেপি এই ধরনের টাকা ব্যবহার করে। এই বিজেপি আপনার কথাতেই প্রমাণিত। আমি তো আমার উত্তেজনা নেই, আমি তো কখনো বলিনি যে ভাই যারা কালো টাকা রেখেছে তাদের কালকে কি হবে, তাদের জন্য আমি হাউ হাউ করে কাঁদতে শুরু করিনি। তো সুতরাং আমি তো জানি যে আমার এটাতে কিছু এসে যায় না। যারা কালো টাকা রেখেছে তারা ধরা পড়বে, যারা ফেক, যারা ভারতবর্ষকে বিখণ্ডিত করতে চায়, যারা ভারতবর্ষের বলকালাইজেশন চায়, যারা ভারতবর্ষকে বলকালাইজেশনের মাধ্যমে নিজেদের আদর্শবাদকে এগিয়ে নিতে চাইছে, তারা বলবে আপনি একমাত্র দেশকে ভালোবাসেন, আমরা সবাই পাকিস্তানের। আরে আপনাদের এজেন্ডা ये कभी आजादी झूठा है, देश का जनता भूखा है, তারপরে ভুখা জনতাদের 34 বছরে কিভাবে বদদলিত করেছেন সেটা আমরা দেখেছি। সুতরাং আমরা জানি আপনারা মিথ্যে কথা বলেন, আপনারা ইতিহাসের বই মিথ্যে রেখে আপনাদের সেই ইতিহাস সবাই ধরা পড়েছে, একদম পলিটিক্যাল হয়ে গেছে বলে আজকে আজকে এই হাতে ঘাটার জন্য এই জন্যই হয়েছে। তার কারণ আরএসএস এর একজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলুন। ডক্টর হেডগেওয়ারি আমাদের হাতে সময় শেষ, আমাদের হাতে সময় শেষ। একদিকে একজন বিজেপির প্রতিনিধি, আরেকদিকে একজন সিপিএম এর প্রতিনিধি থাকলে একটা সময়ে কি নিয়ে আলোচনাটা আসলে হচ্ছে এই বিষয়টি গৌণ হয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমাদের আলোচনাটা আমি চেষ্টা করেছি আজকে যথেষ্ট পরিশ্রম করে আলোচনাটাকে ফোকাসে রাখার জন্য, এবং বিভিন্ন আসপেক্ট থেকে আমরা এই বিষয়টিকে ধরার চেষ্টা করেছি। প্রথম 24 ঘন্টা 25 ঘন্টায় আমরা কাটিয়েছি শুধু, আরো 24 ঘন্টা বা আরো 48 ঘন্টা পর এটা প্রমাণিত হতে শুরু করবে, প্রকাশিত হতে শুরু করবে। আর যে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পি চিদম্বরম, রাজ্যের দেশের যিনি পূর্বতন অর্থমন্ত্রী, যে এটা এই সরকারের অবশ্যই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব দেশের প্রতিটি মানুষের হাতে প্রয়োজনীয় লিকুইড ক্যাশ পৌঁছে দেওয়া, লিগ্যাল ক্যাশ, যেটা এরপরে আবার ট্রানজ্যাকশনে ব্যবহার করা যাবে, সেটাই তারা কতটা সফল হচ্ছেন নাকি ব্যর্থ হচ্ছেন এটা পরিষ্কার হতে শুরু করবে কাল বেলা গড়ালে। আমি জানি না, হয়তো কালকেও আমাদের আলোচনার বিষয়ে এই বিষয়ই থাকবে, এবং সেখানে ওইটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যে মানুষ গিয়ে ব্যাংকে তার সুবিধা পাচ্ছেন কিনা, কত মানুষ ভিড় করছেন, কতক্ষণ ধরে তাদের টাকা দেওয়া হচ্ছে, তারা ঠিকভাবে টাকা বা ব্যাংকে ডিপোজিট করতে পারছেন কিনা। ইতিমধ্যেই সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে আমার মোবাইলেও আমি SMS পেতে শুরু করেছি যে তারা তৈরি হয়ে আছেন। আদৌ এই তৈরি কতটা সেটা পরিষ্কার হবে কাল, দরকার হলে আবার আমরা এই আলোচনায় বসবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই আলোচনায় সময় দেওয়ার জন্য। আপনাদেরও ধন্যবাদ। দেখছিলেন আমাদের এই বিশেষ আয়োজন, আপনারা দেখছেন নিউজ টাইম।